আজ আবিদকে নিয়ে সকাল সকালে আমাদের সরকারি হসপিটালে গিয়েছিলাম আবিদকে টিকা দেওয়ার জন্য। তারপর টিকা দিয়ে বাসায় চলে এসেছি। এসে তো সকাল সকালই পাটিসাপটা পিঠা খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সারাদিন আমি কি কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ এটা লাইক এটা ফলো দিয়ে রাখবেন। সকাল সকালে আমাদের এলাকায় মাইকিং করা হয়েছে যে 9 মাস থেকে 15 বছর বয়সের বাচ্চাদের টিকা দেওয়া হবে। তার জন্য আমি আবিদকে নিয়ে চলে গেলাম টিকা দেওয়ার জন্য। তাসফিল তো ওদের স্কুলে টিকা দিয়ে নিয়েছিল, তার জন্য আবিদ আর জায়ান বাবাকে নিয়ে গিয়েছিলাম। ওদের দুজনকে টিকা দিয়ে নিয়ে এসেছি বাসায়। বাসায় এসে তো দেখলাম শীত না আসতেই শীতের পিঠা বাসায় হাজির। আমাদের এক আন্টি আমাদের কিছু পাটিসাপটা পিঠা দিয়ে গিয়েছিল। পিঠাটা খেতে অনেক বেশি মজা ছিল। অনেক মজা করে পিঠাটা খেয়ে নিলাম সকালে। পিঠা খাওয়ার পরে আর কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ দুপুরে তেমন কিছু রান্না করব না, শুধু মুরগির মাংস ভুনা করব। তার পাশাপাশি আমাদের জমিন থেকে নিয়ে আসা লাল শাকটা রান্না করব। তার জন্য সব কিছু কেটে নিয়েছিলাম। মুরগির মাংসটা কেটে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। তার পাশাপাশি পেঁয়াজ তারপর রসুন কেটে নিয়েছি শাকের জন্য। আর শাকগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি একটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আরেকটা চুলাতে আমি মাংস তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে আমি মাংসগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি এপাশ ওপাশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। যেহেতু আমি এটাকে ভুনা করব এই জন্য একটু কড়া করে ভেজেছিলাম, মানে একটু লাল লাল করে ভেজে নামিয়েছিলাম। সবগুলো মাংস আমি সুন্দরভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এখন একই কড়াইতে আরও আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে লবণটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আদা রসুনের পেস্টটাকেও ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আদা রসুনটা দেওয়ার পর ভালোভাবে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মাংসের মশলা পরিমাণ মতন করে দিয়ে সব কিছু ভালোভাবে আমি এখন কষিয়ে কষিয়ে রান্না করে নেব মশলাটা। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এজন্য আমি সবসময় চেষ্টা করি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তারপর দেখতে দেখতে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা কিন্তু একদম মশলা থেকে ছেড়ে দিয়েছে। আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখন ভাজা মাংসগুলো দিয়ে দিব। ভাজা মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ মিশিয়ে নেব। মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ করে পানি দিয়েছি যাতে মাংসটা ভালোভাবে কষানো হয়, যাতে মশলাটা মাংসের ভিতরে সুন্দরভাবে যায়, এজন্য আমি পানিটা দিয়েছিলাম। এখন ভালোভাবে আমি আরও অনেকক্ষণ ঢাকনাটা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। মাশাআল্লাহ কষানোর পর কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিলো। আর এই কষানোর মাংস খেতে কিন্তু অন্যরকম মজা। আমার কাছে অনেক বেশি ভালো লাগে পরোটা দিয়ে কষানো মাংস খেতে, আবার মুড়ি দিয়েও খেতে অনেক বেশি মজা। যাই হোক, তারপর মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন করে পানি দিয়ে দেবো। যেহেতু আমি এটাকে ভুনা করব এই জন্য পানির পরিমাণটা কিন্তু একদম অল্প দিব, যাতে পানিটা একদম শুকনো শুকনো হয়ে যায়। আর ঝোলটা অল্প অল্প রাখবো যাতে বাচ্চারা খেতে পারে ঝোলটা দিয়ে। তার জন্য আমি একদম অল্প পরিমাণ করে পানি দিয়েছি। এখন এটাকে ভালোভাবে আমি অনেকক্ষণ জাল করে নেব। তারপর আমি মাংস তরকারিটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। আমার কিন্তু মাংস তরকারিটা রান্না করা প্রায় শেষ। শেষে আমি আবার জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ মাংস তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর ফার্মের মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমিও ঝাল ঝাল করে রান্না করেছি। তারপর মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। পাশাপাশি ভাতও রান্না করে নিয়েছি। এখন শুধু শাকটা রান্না করার পালা। তার জন্য আমি একটা পাতিলা নিয়েছি। পাতিলাতে আমি পরিমাণ মতন তেল তারপর অনেকগুলো রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। রসুনটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে দিয়েছি। সবটা শাক একবারে দিয়ে আমি পরিমাণ মতন করে লবণ দিয়ে উপরের দিক দিয়ে এটাকে এখন জাল দিয়ে আমি আস্তে আস্তে করে রান্না করে নেব। শাকটা ঢেকে রান্না করলে শাকটা কালো হয়ে যায়, এজন্য আমি এটাকে ঢেকে দিইনি। এভাবে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে অনেকক্ষণ জাল করে নিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু শাকটা আমার একদম উনে গিয়েছে। আর দেখুন শাকটা রান্না করার পর কিন্তু এই অল্পটুকু হয়েছিল। এখন আমার শাকটাকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে পানিটাকে আমি সুন্দরভাবে শুকিয়ে নেব যাতে শাকটা খেতে অনেক বেশি মজা হয়। তারপর আমি পানিটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিতে নিতে শাকটাকে রান্না করে নিয়েছিলাম। মাশাআল্লাহ শাকের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে।
আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর লাল শাক খেলে শরীরের জন্য অনেক উপকারী, লাল শাক খেতে পারলে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তাসপিল আবি তো খেতে পছন্দ করে। তারপর কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আজ অনেক তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে গেছিলো। তারপর তাসপিল বলতেছিল ওর নাকি অনেক আচার খেতে ইচ্ছে করছে, মানে জলপাইয়ের ভর্তা বানিয়ে বা আচার বানিয়ে খাবে। এজন্য আমাদের গাছ থেকে কিছু জলপাই পেড়ে নিয়ে এসেছে। আমাদের গাছে কিন্তু জলপাই হয় প্রতি বছরে, কিন্তু এবার না একদমই জলপাই হয়নি, একদম অল্প হয়েছিল। যা হয়েছিল সব পড়ে গিয়েছে ছোট থাকতেই। অল্প কটা ছিল, সেগুলো দিয়ে তাসপিল ভর্তা বানাবে, তার জন্য গাছ থেকে পাড়া হয়েছিল। এই কটাই কিন্তু ছিল, এই কটাই নিয়ে ভর্তা বানিয়েছে। এখান থেকে আবার কিছু রেখে দিয়েছিল, যেহেতু ওরা খেতে পারবে না সব কান, এই জন্য অল্প একটু নিয়েছিল, মানে 4-5টা দিয়ে ভর্তা বানিয়েছিল। আমি বলেছিলাম অল্প করে বানিয়ে খাওয়ার জন্য। তারপর জলপাইগুলো সুন্দরভাবে নিয়ে এসে পরিষ্কার করে নিচ্ছে, মানে ডাঁটাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর নর্মাল পানি দিয়ে জলপাইগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে ভর্তা বানানোর জন্য। জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর এর সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপর ধনিয়া পাতা, লবণ দিয়ে ভর্তাটা বানাবে। তাসপিলি বানিয়েছিল, আমি আর কিছু করিনি। আমি বা ঘর ঝাড়ু দিচ্ছিলাম, ও সুন্দর করে ভিডিও করছিল আর ভর্তাটা বানাচ্ছিল। আমি তো ওদিকে কাজ করছিলাম, ও ওখানে ভর্তা বানাচ্ছিল। তাসপিল আবি তো আবার টক জাতীয় জিনিসপত্র খেতে অনেক বেশি পছন্দ করে, আমার কাছে ভালো লাগে না, কিন্তু ওরা অনেক মজা করে ভর্তা, আচার এসব খেয়ে থাকে। সবকিছু একসাথে নিয়ে গুছিয়ে নিয়েছে, এখন ভর্তাটা বানাবে, তার জন্য পাটাতে চলে গিয়েছে। জলপাইগুলোকে একটু থেতড়ে নেবে, মানে একটু ছেঁচে সবগুলো জলপাই নেবে। জলপাইগুলো তেমন একটা পাকা ছিল না, এজন্য পাটাতে দিয়ে একটু ছেঁচে নিয়েছিল জলপাইগুলো। দেখুন অল্প একটু কিন্তু বানিয়েছিল, কিন্তু খেতে ভালোই হয়েছিল, টক টক ছিল। একটু চিনি দিলে আবার ভালো হতো, কিন্তু ওরা দুনো ভাই বোনে তো অনেক মজা করে খেয়ে নিয়েছিল। তারপর জলপাইয়ের আচার খাওয়ার পর গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তাসপিল আবেদকে খাবারটা খাইয়ে দিলাম, তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো এখানে ভাত নিয়েছিলাম, সাথে মুরগির মাংস তরকারি, সাথে আবার কাঁচামরিচ, শশা নিয়েছিলাম। শশা ছাড়া আবার মাংস তরকারি খেতে ভালো লাগে না, আমি আবার কাঁচামরিচ ছাড়া খেতে ভালো লাগে না, এই জন্য সবসময় কাঁচামরিচ নিয়ে থাকি। তারপর আমি অনেক মজা করে মাংস তরকারি দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল, অনেক তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। পাশাপাশি কিন্তু তাসপিল আবি তো খেয়ে বলেছিল অনেক বেশি মজা হয়েছে মাংস তরকারিটা খেতে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করা তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।